আজকের এই আলোচনাটা এক মা আর ছেলের সম্পর্কের গল্প নিয়ে। এটা এমন এক কাহিনী যা একটা কঠিন ব্যবস্থার বিরুদ্ধে এক অসাধারণ প্রতিরোধের কথা বলে, এমন এক ব্যবস্থা যা তৈরি হয়েছিল মানুষকে ভেঙে ফেলার জন্য। ভাবুন তো, ট্রেভর নোয়ার আত্মজীবনী ঠিক এই একটা বাক্য দিয়েই শুরু হয়, আর শুরুতেই এই ঘটনাটা আমাদের মনে একটা মারাত্মক প্রশ্ন তুলে দেয়। কিন্তু এই প্রশ্নের উত্তরটা ওটা এত সোজা না। এটা বুঝতে হলে আমাদের প্রথমে সেই সময় আর সেই জগৎটাকে বুঝতে হবে যেখানে তারা জন্মেছিলেন। চলুন আমরা ফিরে যাই সেই বর্ণবৈষম্যের যুগে, মানে অ্যাপারথাইডের সময়ে। এমন এক ব্যবস্থা যার কারণে ট্রেভারের পরিবারের অস্তিত্বটাই ছিল বেআইনি। ট্রেভার নোয়া তার বইতে বর্ণবৈষম্যকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা অসাধারণ। তিনি বলছেন, এটা শুধু মানুষকে আলাদা করার আইন ছিল না, এর আসল উদ্দেশ্য ছিল ঘৃণা ছড়ানো, মানুষকে একে অপরের শত্রু বানানো, যাতে তাদের শাসন করা সহজ হয়। গল্পের শুরুতে যে বিপদের কথা বলা হয়েছে সেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের তখনকার দুটো গোষ্ঠীর রেশারেশিটা জানতে হবে, জুলু আর জোসা। জুলুরা ছিল যোদ্ধা হিসেবে পরিচিত, আর জোসারা চিন্তাবিদ। আর সেই রাতে যে মিনিবাস চালকরা তাদের উপর হামলা করেছিল তারা ছিল জুলু। ভাবুন তাহলে, একজন জোসা নারী হিসেবে ট্রেভরের মা কতটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ছিলেন। শুধু তাই না, তখনকার একটা আইন ছিল যেটার কারণে ট্রেভরের বাবা মায়ের সম্পর্কটাই ছিল একটা অপরাধ। এর মানে কি? এর মানে হলো ট্রেভরের জন্মটাই ছিল একটা ক্রাইম, তার পুরো অস্তিত্বই ছিল আইনের চোখে একটা চ্যালেঞ্জ। একটু ভাবুন তো সেই দৃশ্যটার কথা। একটা পরিবার, কিন্তু তারা জনসমক্ষে একসাথে হাঁটতে পারত না। বাবা মাকে নিজের সন্তানের সামনে এমন ভান করতে হতো যেন সে তাদের কেউ নয়, শুধুমাত্র গ্রেফতার এড়ানোর জন্য। কি সাংঘাতিক এক বাস্তবতা, তাই না? কিন্তু এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেও একজন মানুষ ছিলেন যিনি হার মানেননি। তিনি হলেন ট্রেভরের মা। চলুন দেখি কিভাবে তিনি তার বিশ্বাস আর ব্যক্তিত্বকে প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার করে তুলেছিলেন। প্যাট্রিশিয়ার এই বিদ্রোহী মনোভাবের সবচেয়ে বড় উদাহরণ ছিল তাদের রবিবারের রুটিন। তিনি ট্রেভরকে নিয়ে একটা নয়, দুটো নয়, তিনটে আলাদা চার্চে যেতেন। প্রত্যেকটা চার্চের অভিজ্ঞতা ছিল একদম আলাদা, আর এটাই ছিল তার নিয়ম ভাঙার নিজস্ব একটা স্টাইল। তার এই মনোভাবটা সব জায়গায় দেখা যেত। যেমন একবার স্কুল থেকে অভিযোগ এলো যে মার খাওয়ার সময় ট্রেভর নাকি হাসছিল। উত্তরে প্যাট্রিশিয়া যা বললেন তা এক কথায় অসাধারণ। তিনি সিস্টেমকে ভয় পেতেন না, বরং সেটাকে নিয়ে মজা করতেন। গল্পের এই পর্যায়ে এসে আমরা দেখব এই যে হাসি খুশি আর লড়াকু মনোভাব, এটাই চরম বিপদের মুখে কিভাবে তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। অনেকগুলো বছর কেটে গেল, ট্রেভার বড় হয়ে উঠল। কিন্তু দেশের ভেতরে সেই চাপা সহিংসতা কমেনি। বরং যে সহিংসতা এতদিন ছিল দেশের একটা পটভূমি, সেটা একদিন সরাসরি তাদের দরজায় কড়া নাড়ল। আর সেটা ঘটল একটা ফোন কলের মাধ্যমে। ফোনের ওপাশে ছিল ট্রেভরের ভাই অ্যান্ড্রু। তার গলা দিয়ে শুধু দুটো শব্দ বের হল, যা তাদের পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই খবরটা শুনে ট্রেভরের মনে কিন্তু এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা জাগেনি। সে জানত কে এটা করেছে। এই হামলাটা অপ্রত্যাশিত ছিল না, এটা ছিল একটা ভয় যা ভেতরে ভেতরে তারা অনেক দিন ধরে বয়ে বেড়াচ্ছিল, এবং অবশেষে সেটা সত্যি হল। কিন্তু প্যাট্রিশিয়া, ভাবুন তো, নিজের জীবনের এমন এক ভয়ঙ্কর মুহূর্তেও হাসপাতালের ইমার্জেন্সি রুমে শুয়েও তার প্রথম চিন্তা ছিল তার ছেলেদের নিয়ে। তার শক্তিটা ছিল সত্যি অবিশ্বাস্য। পরে হাসপাতালে যখন মা আর ছেলের দেখা হলো, সেই মুহূর্তটা ছিল ভয় আর ভালোবাসায় মেশানো এক আবেগ ঘন মুহূর্ত। আর এর উত্তরে প্যাট্রিশিয়া নোয়া যা বললেন সেটাই যেন তার পুরো জীবনের সারমর্ম। মাথায় গুলি লাগার পরেও তার সেই অদম্য রসিকতা একটুও কমেনি। তার এই হাসিটাই ছিল তার শেষ কথা, তার সবচেয়ে বড় প্রতিরোধ। আসলে এই পুরো গল্পটাই আমাদের এই একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। এটা শুধু বর্ণবৈষম্যের বিরুদ্ধে টিকে থাকার গল্প নয়, এটা আসলে ভালোবাসা, সহনশীলতা আর গভীর অন্ধকারের মাঝেও কিভাবে একচিলতে আলোর সন্ধান করতে হয় তারই এক অসাধারণ আখ্যান।